নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ক্লাসেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের যে গুরুত্বপূর্ণ অধ্যায় বাচ্য সম্পর্কে আমরা যে আলোচনা করছিলাম। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় কর্মবাচ্য। আমরা জানি বাচ্যকে মূলত 4 ভাগে ভাগ করা হয়। সেগুলি হলো কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্মকর্তৃবাচ্য। তো আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে কর্মবাচ্য। কর্মবাচ্য সম্পর্কে আমরা প্রাথমিক একটা আলোচনা করেছিলাম, কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব কর্মবাচ্য সম্পর্কে। কর্মবাচ্য সম্পর্কে আলোচনা করার আগে আমাদের জানা প্রয়োজন কর্মবাচ্য কাকে বলে। তো কর্মবাচ্য হলো যে বাচ্যে বাক্যের মধ্যে ব্যবহৃত কর্ম বা কর্মপদই প্রাধান্য পায় এবং ওই বাক্যের মধ্যে ক্রিয়া কর্মের অনুগামী হয়, তখন তাকে বলে কর্মবাচ্য। অর্থাৎ যে বাচ্যে বাক্যের মধ্যে ব্যবহৃত কর্মই প্রাধান্য পায় এবং কর্মের অনুগামী হয় ক্রিয়া, অর্থাৎ কর্তা আর ক্রিয়ার থেকেই কর্ম বেশি প্রাধান্য পায়। আমরা এর আগেই ক্লাসে আলোচনা করেছিলাম যে যদি একজন ভদ্রলোক এবং ভদ্রমহিলা দম্পতি যদি 3টি কন্যা সন্তান থাকে, তার মধ্যে যদি কোনো একজন বেশি গুরুত্ব পায় আবার কখনো কম গুরুত্ব পায়, তো এখানে যদি আমরা কর্মটাকে মেজ হিসেবে ধরেছিলাম, মেজ কন্যা সন্তান এই মুহূর্তে সে বেশি গুরুত্ব পাচ্ছে। কার থেকে বেশি গুরুত্ব পাচ্ছে? সে বড় কন্যা সন্তান এবং ছোট কন্যা সন্তানের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। অর্থাৎ বড় কন্যা সন্তান হচ্ছে কর্তা, মেজে হচ্ছে কর্ম, আর ছোট হচ্ছে ক্রিয়া। তো এখানে যে বাচ্চে কর্মপদ অর্থাৎ কর্ম বেশি প্রাধান্য পায় বাক্যে এবং ক্রিয়া তার অনুগামী হয় এবং কর্মকর্তার তুলনায় অধিক প্রাধান্য পায়, তখন তাকে বলে কর্মবাচ্য। এবার আমরা দেখব কর্মবাচ্যের কতগুলো উদাহরণ। সেই উদাহরণের সাথে আমরা ওই সংজ্ঞাটার সঙ্গে সংযোগ কিভাবে তৈরি হয়েছে সেটা আমরা দেখব। তো কর্মবাচ্য বলছে যে বাচ্চে কর্ম অর্থাৎ কর্মপদ প্রাধান্য পায় এবং ক্রিয়া তার অনুগামী হয়। যে বাচ্চে কর্মপদ প্রাধান্য পায় এবং ক্রিয়া তার অনুগামী হয় তাকে কর্মবাচ্য বলে। তাহলে একটা বাচ্চে বাক্যের মধ্যে যে থাকে 3টি প্রধান অংশ, সেটা হচ্ছে কর্তা, কর্ম আর ক্রিয়া। বলেছিলাম যে বড় কন্যা সন্তান, মেজ কন্যা সন্তান ও ছোট কন্যা সন্তান। এখানে কর্মকে যদি মেজ কন্যা সন্তান ধরি, তো এই মুহূর্তে বড় ছোট থেকে মেজ কন্যা সন্তানকে বেশি প্রাধান্য দিচ্ছে, অর্থাৎ কর্মকে বেশি প্রাধান্য দেয়। যে বাচ্চা কর্ম বেশি প্রাধান্য পায় এবং ক্রিয়া তার অনুগামী হয়, তখন তাকে বলছি কর্মবাচ্য। এবার দুটো উদাহরণ আমরা দেখছি। 1 নম্বর উদাহরণ হচ্ছে শর্মিষ্ঠা কর্তৃক বই পড়া হয়েছে। এবার আমরা জানি কর্মবাচ্যে যে কর্মবাচ্যে যে আমরা কর্ম প্রাধান্য পাই বলছি, তো কর্ম প্রাধান্য পাই বলছি, তো সেই কর্মটা কি যদি আমরা না জানি, তাহলে তো কর্ম প্রাধান্য পাই কি করে বুঝবো? আগের ক্লাসে কর্তৃবাচ্যের আলোচনা প্রসঙ্গে সকর্মক, অকর্মক আর দ্বিকর্মক ক্রিয়া সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে কর্ম বলেছিলাম যে কোনো একটা বাক্যের মধ্যে যদি কোনো ক্রিয়াপদ থাকে এবং সেই ক্রিয়াপদকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি এবং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর আসে বাক্যের মধ্যে, তাহলে জানতে হবে যে সেই ক্রিয়ার কর্ম রয়েছে। আর যদি এমন হয় যে ওই বাক্যের মধ্যে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলাম অথচ কোনো উত্তর পেলাম না, তার মানে জানতে হবে আমাদের যে ওই ক্রিয়ার কর্ম নেই। তার মানে যখন কর্ম থাকবে না সেটা হচ্ছে অকর্মক ক্রিয়া, মানে কর্ম নেই। আর যে ক্রিয়ার কর্ম থাকবে তাকে বলে সকর্মক ক্রিয়া। আর যে ক্রিয়ার 2টি কর্ম থাকে তাকে বলে দ্বিকর্মক ক্রিয়া। তো এখানে বলছে শর্মিষ্ঠা কর্তৃক বই পড়া হচ্ছে। এই বই কি পড়া হচ্ছে? ক্রিয়াপদকে প্রশ্ন করি, পড়া হচ্ছে তো ক্রিয়াপদ। এই ক্রিয়াপদকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি কি পড়া হচ্ছে, তাহলে অটোমেটিক্যালি আসছে বই পড়া হচ্ছে। তার মানে এই বইটা হচ্ছে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর আসে, তার মানে সেটা কর্ম। এবার যে ক্রিয়ার কর্ম আছে তাকে সকর্মক ক্রিয়া বলে, যে ক্রিয়ার কর্ম নেই তাকে অকর্মক ক্রিয়া বলে, আর যে ক্রিয়ার 2টি কর্ম আছে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। আগের কর্তৃবাচ্য আলোচনা প্রসঙ্গে বলা হয়েছে। আর দ্বিকর্মক দ্বিকর্মক যাকে বলছি, দ্বিকর্মক আবার 2টি কর্ম আছে। 2টি কর্মের মধ্যে একটা হচ্ছে
মুখ্য কর্ম, একটা হচ্ছে গৌণ কর্ম। মুখ্য মানে প্রধান কর্ম, একটা হচ্ছে গৌণ কর্ম। মুখ্য কর্ম কাকে বলছে? এই কর্মের মধ্যে যে কর্ম অপ্রাণীবাচক, অর্থাৎ যার প্রাণ নেই, ইট কাঠ বালি সিমেন্ট এগুলো সবই বস্তু, এর মধ্যে কোনো প্রাণ নেই, এই অপ্রাণীবাচক কর্মকে বলছে মুখ্য কর্ম। আর প্রাণীবাচক যার প্রাণ আছে, বাবা মা ভাই বোন বা যে কোনো কোনো ব্যক্তির বা কোনো যার প্রাণ রয়েছে, সেই প্রাণীবাচক গুণগুলো আছে, সেগুলোকে বলা হচ্ছে গৌণ কর্ম। তো এখানে কি পড়া হচ্ছে? বই। তাহলে এটা হচ্ছে কর্ম। আর কর্মবাচ্যে কর্ম তো থাকবেই মাস্ট, কারণ কর্মবাচ্যে কর্ম না থাকলে কখনোই কর্মবাচ্য করা যায় না। তো শর্মিষ্ঠা কর্তৃক বই পড়া হচ্ছে, যদি আমরা ভালো করে দেখি, সাধারণত আমরা বলেছিলাম এর আগের ক্লাসে কর্তৃবাচ্য যখন আমরা আলোচনা করছিলাম তখন বলেছিলাম যে কর্তা প্রাধান্য পায়। তো এখানে শর্মিষ্ঠা কর্তৃক পড়া হচ্ছে, কি পড়া হচ্ছে? বই পড়া হচ্ছে। তাহলে বইকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, এটাকে এই বইটাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে কার তুলনায়? এই কর্তার তুলনায় আর ক্রিয়ার তুলনায়। এই ক্রিয়ার তুলনায় আর কর্তার তুলনায়, এই কর্তা আর ক্রিয়ার তুলনায় কর্মকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। সেই কারণে এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে কর্মবাচ্য। এবং এটাকে সকর্ম ক্রিয়া বলছে, কারণ কি এই ক্রিয়ার কর্ম রয়েছে। আর কর্ম যদি না থাকে তাহলে কিন্তু সেটা কর্মবাচ্য কখনোই করা সম্ভব নয়। কারণ কর্মবাচ্য করছে অথচ সেখানে কর্ম নেই, এইভাবে কখনো কর্মবাচ্য করা যায় না। সুতরাং কর্মবাচ্য যে কর্ম থাকবে সেটা অবিসম্ভাবী, মানে অবশ্যই থাকবে। যদি কর্ম না থাকে তাহলে সেটা কর্মবাচ্য নয়। তো এখানে যে প্রথম উদাহরণটা দেওয়া হলো, শর্মিষ্ঠা কর্তৃক বই পড়া হচ্ছে, এখানে কিন্তু কর্তা শর্মিষ্ঠা, পড়া হচ্ছে ক্রিয়া। কি পড়া হচ্ছে? কি দিয়ে প্রশ্ন করে, ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করে যখন কোনো উত্তর আসে সেটা কর্ম, এটা কর্ম। এখানে দেখা যাচ্ছে কর্তা শর্মিষ্ঠার ক্রিয়া পড়া হচ্ছে, দুটোর মধ্যে থেকে কর্ম অর্থাৎ বইকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, সেই কারণে এটা হচ্ছে কর্মবাচ্য। এবং কি কর্ম হচ্ছে? সকর্ম ক্রিয়ার কর্ম রয়েছে বলে। একই রকম ভাবে যদি আমরা পরবর্তী উদাহরণে দেখি, মায়ের দ্বারা রামকে ভাত দেওয়া হচ্ছে। কার দ্বারা দেওয়া হচ্ছে? মায়ের দ্বারা। কাকে দেওয়া হচ্ছে? রামকে। দেওয়া হচ্ছে, এটা হচ্ছে মূলত ক্রিয়া, দেওয়া হচ্ছে ক্রিয়া। এবার আমরা ক্রিয়াপদকে বলেছিলাম কর্ম বের করতে গেলে আমাদের কি জানতে হবে? ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে। কি দেওয়া হচ্ছে? ভাত, তার মানে এটা কর্ম। কি দেওয়া হচ্ছে? ভাত, এটা একটা কর্ম। কাকে দেওয়া হচ্ছে? রামকে দেওয়া হচ্ছে, এটা একটা কর্ম। তাহলে ক্রিয়াপদকে এই কাকে দিয়ে প্রশ্ন করলে, ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করলে যদি কোনো উত্তর আসে, আর ক্রিয়াপদকে 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 ক্রি দিয়ে প্রশ্ন করলে, এই কাকে দিয়ে প্রশ্ন করলে আর কি দিয়ে প্রশ্ন করে যদি কোনো উত্তর আসে তাহলে এটা কর্ম। এবার আমাদের দেখতে হবে দুটো কর্ম, যে দুটো কর্ম রয়েছে, দ্বিকর্ম ক্রিয়া যে দুটো কর্ম রয়েছে, এই দুটো কর্ম কি কি কর্ম? একটা হচ্ছে মুখ্য কর্ম, একটা গৌণ কর্ম। কেন বলছি? প্রাণীবাচক যার প্রাণ রয়েছে, এই প্রাণীবাচক মানে যার প্রাণ রয়েছে, এই প্রাণীবাচক মানে প্রাণ রয়েছে, প্রাণীবাচক মানে এর প্রাণ রয়েছে। আর একটা হচ্ছে ভাত, এটা তো বস্তু, এটা অপ্রাণীবাচক, এর অপ্রাণীবাচক মানে এর প্রাণ নেই। এই অপ্রাণীবাচক মানে হচ্ছে এটা মুখ্য কর্ম, এটা মুখ্য কর্ম। আর যার প্রাণীবাচক যার প্রাণ রয়েছে সেটা হচ্ছে গৌণ কর্ম। তাহলে গৌণ কর্ম ভালো করে আমরা দেখলে এখানে দ্বিকর্ম ক্রিয়া মানে যে ক্রিয়ার দুটো কর্ম থাকে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলে। কিভাবে আমরা বুঝবো দুটো কর্ম রয়েছে? ক্রিয়াপদকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর আসে তাহলে সেটা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া। তো এখানে ক্রিয়াপদকে ক্রিয়া দেওয়া হচ্ছে, কি দেওয়া হচ্ছে? ভাত। কি দিয়ে প্রশ্ন করেছে? এখানে কি দিয়ে প্রশ্ন করে, কি দিয়ে। তো এখানে এখানে আমরা দেখছি দ্বিকর্ম ক্রিয়া মানে দুটি কর্ম রয়েছে। কি করে আমরা বুঝলাম দুটো কর্ম? ক্রিয়ার যে ক্রিয়ার দুটো কর্ম থাকে তাকে বলে দ্বিকর্ম ক্রিয়া। তো এখানে দুটো কর্ম কি কি রয়েছে আমরা যখন কি করে বুঝবো যে এই ক্রিয়াটা দুটি
কর্ম রয়েছে। এই ক্রিয়াপদকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি যদি কোনো উত্তর আসে, অথবা ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করি যদি কোনো উত্তর আসে, তার মানে জানবো যে সেটা কর্ম। এখানে দেওয়া হচ্ছে ক্রিয়া, ক্রিয়াপদকে প্রশ্ন করছি কি দেওয়া হচ্ছে, ক্রিয়াপদকে প্রশ্ন করে কি দেওয়া হচ্ছে, উত্তর আসছে ভাত। তার মানে ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করে যদি ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করে যদি সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কোনো উত্তর আসে তাহলে সেটা কর্ম। তো এখানে ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করে যে কি দেওয়া হচ্ছে, ভাত, তার মানে এটা কর্ম। একরকম ভাবে ক্রিয়াপদকে যদি আমরা কাকে দিয়ে প্রশ্ন করি কাকে দেওয়া হচ্ছে, এর আগের প্রশ্ন কি করলাম, কি দেওয়া হচ্ছে, উত্তর এসছে ভাত, তার মানে ভাতটা কর্ম। কাকে দেওয়া হচ্ছে, রামকে দেওয়া হচ্ছে, তার মানে এটাও কর্ম। রামকে হচ্ছে কর্ম। এবারে যে ক্রিয়ার দুটো কর্ম থাকে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলছে। এবার এই দুটো কর্মের মধ্যে আবার ভেদ আছে। এই দুটো কর্মের মধ্যে একটা হচ্ছে মুখ্য কর্ম, একটা গৌণ কর্ম। এবার কোনটা মুখ্য কর্ম কোনটা গৌণ কর্ম আমরা কি করে চিনবো? যেটা অপ্রাণীবাচক, অর্থাৎ যার প্রাণ নেই, ইট কাঠ বালি সিমেন্ট ভাত যে কোনো সবই বস্তু, এগুলো বস্তুদের কখনো প্রাণ নেই, এরা ডাকলে সাড়া দেয় না, এর মধ্যে কোনো প্রাণের অস্তিত্ব নেই, অর্থাৎ অপ্রাণীবাচক মানে প্রাণহীন। তো অপ্রাণীবাচক যেগুলো সেগুলো কিন্তু মুখ্য কর্ম, যেগুলো হচ্ছে অপ্রাণীবাচক সেগুলো হচ্ছে মুখ্য কর্ম। আর যেগুলো প্রাণীবাচক অর্থাৎ যার প্রাণ রয়েছে, এই রাম শ্যাম যদু মধু রীতা মিতা গীতা সীতা এগুলো সবই প্রাণ রয়েছে এদের মধ্যে, তার মানে এটা হচ্ছে প্রাণীবাচক। তাই প্রাণীবাচক কর্ম হচ্ছে গৌণ কর্ম, প্রাণীবাচক কর্ম হচ্ছে গৌণ কর্ম, আর অপ্রাণীবাচক কর্ম হচ্ছে মুখ্য কর্ম। এখানে ভাতের কোনো প্রাণ নেই, তার মানে ভাত হচ্ছে অপ্রাণীবাচক, তাহলে এই কর্মটাকে আমরা বলছি মুখ্য কর্ম। আর রাম হচ্ছে একজন ব্যক্তি যার প্রাণ রয়েছে, এটাকে বলছি প্রাণীবাচক, তাই এটা হচ্ছে গৌণ কর্ম। তাই দ্বিকর্ম ক্রিয়া, কর্মক্রিয়া কাকে বলছি, যে ক্রিয়ার দুটি কর্ম আছে তাকে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলে। আবার দুটি কর্মের মধ্যে ভাগ রয়েছে, একটা হচ্ছে মুখ্য কর্ম একটা গৌণ কর্ম। কোনটা মুখ্য কর্ম, যেটা অপ্রাণীবাচক যার প্রাণ নেই সেটা হচ্ছে মুখ্য কর্ম, আর প্রাণীবাচক যার প্রাণ রয়েছে সেটা হচ্ছে গৌণ কর্ম। এরপর আমরা চলে যাবো, আমাদের উদ্দেশ্য হচ্ছে কর্মবাচ্য। এটা কর্মবাচ্য দুটো উদাহরণ রয়েছে এখানে। আমরা যদি ভারত থেকে মায়ের দ্বারা রামকে ভাত দেওয়া হয়, যে দুটো রামকে আর ভাত, এই দুটোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কার থেকে, এই কর্তা আর ক্রিয়ার তুলনায়, কর্তা আর ক্রিয়ার তুলনায় কর্মকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে কর্মবাচ্য। এবার আমরা দুটো উদাহরণ দেখব যেটা কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তিত হয়েছে, এবং কর্তৃবাচ্যের মধ্যে কর্তৃবাচ্যের করবার সময় তার কি স্ট্রাকচার বা তার কি গঠন থাকে, আর কর্মবাচ্য করবার সময় তার কি স্ট্রাকচার বা তার কি গঠন থাকে, আমরা সেইটা দুটো উদাহরণের সাহায্যে একটু ভালো করে বুঝবো। তো আমরা ফিরে যাই উদাহরণে। প্রথম যেটা দেওয়া আছে কর্তৃবাচ্য, আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি, প্রথম যে উদাহরণটা রয়েছে সেখানে দেওয়া রয়েছে পুলিশ চোর ধরেছে, এটা কর্তৃবাচ্য। চোর তো ধরেছে, মানে চোরটাকে ধরা হয়েছে, কিন্তু পুলিশই ধরেছে, তার মানে এখানে পুলিশের উপর বেশি জোর আরোপ করা হচ্ছে। তার মানে এই বাক্যের মধ্যে যে বাচ্চে কর্তাকে গুরুত্ব দেয়া হয় অধিক, মানে কর্তাই প্রধান এবং ক্রিয়া তার অনুগামী হয়, এটা তো ক্রিয়া, এটা ক্রিয়া। ক্রিয়া আর এটা তো কর্ম, কি ধরেছে কর্ম, এখানে কর্মক্রিয়ার থেকে কর্তাকে গুরুত্ব দেওয়া আছে, সেই জন্য করে এটা হচ্ছে কর্তৃবাচ্য। এটাকে যখন আমি কর্মবাচ্যে পরিবর্তন করছি তখন তো আর এই কর্তৃবাচ্য যখন শুধুমাত্র উপরের অংশে কর্তৃবাচ্য হয়েছে বলেই কর্মক্রিয়ার থেকে কর্তাকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। কি করা হয়েছে, কর্তৃবাচ্য হয়েছে বলেই, ভালো করে লক্ষ্য করে দেখবো উদাহরণটা, পুলিশ চোর ধরেছে, কে ধরেছে, পুলিশ। এটাকে কর্তৃবাচ্য হয়েছে বলে কর্ম আর ক্রিয়ার থেকে কর্তাকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। যখন ওই একই বাক্য আমরা যখন কর্মবাচ্যে নিয়ে আসছি তখন কিন্তু কর্তাকে আর অধিক গুরুত্ব দেওয়া যাবে না, কারণ কর্মবাচ্যের তো মূল যে জায়গা সেটাই তো হচ্ছে কর্মকেই প্রাধান্য দিতে হবে। তখন আর কর্তাকে প্রাধান্য দিয়ে কর্ম আর ক্রিয়াটাকে গৌণ হিসেবে দেখালে হবে না, তখন হচ্ছে কর্মকে প্রাধান্য দিতে হবে, তখন আর এই কর্তা গুরুত্ব পাবে না। তখন কি বলছে, চোর পুলিশের হাতে ধরা পড়েছে, এখানে কিন্তু চোরকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, চোরই এখানে প্রধান। তাহলে এখানে কে ধরা পড়েছে, কি ধরা পড়েছে, কি ধরেছে, চোর ধরেছে। এখানে চোর হচ্ছে কর্ম, এই কর্মটাকে প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে, সেই জন্য করে এটা কর্ম হচ্ছে। যখন চোর পুলিশের হাতে ধরা পড়েছে,
এটা কর্মবাচ্যে পরিণত হচ্ছে। এবার যদি আমরা কর্তৃবাচ্যে আরেকটা উদাহরণ দেখি, মানুষ জলসম্পদের অপব্যবহার করে। জলসম্পদের অপব্যবহারটা কে করছে? মানুষ। কাকে গুরুত্ব দেওয়া হচ্ছে? তাহলে কর্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মানুষ কর্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই কারণে এটা হয়েছে কর্তৃবাচ্য। যখনই কর্মবাচ্য হচ্ছে মানুষের দ্বারা জলসম্পদের অপব্যবহার করা হয়। কিসের অপব্যবহার করা হচ্ছে? জলসম্পদ। কি অপব্যবহার করে? জলসম্পদ। এখানে কর্মকে অধিক প্রাধান্য দেওয়া হচ্ছে, এবং কর্মকে প্রাধান্য দিতে গিয়ে এখানে দ্বারা দিয়ে করতে কোনো শর্ত এখানে যোগ করা হচ্ছে। যদি লক্ষ্য করে দেখি এখানে দ্বারা, এই হাতে, এগুলোর মধ্যে এই দ্বারা দিয়া কর্তৃক এগুলোর জোর দিয়ে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যের প্রাধান্য ও গুরুত্বকে বোঝানো হচ্ছে। এবার আমরা আলোচনা করবো পরবর্তী পর্যায়ে, অর্থাৎ এই কর্মবাচ্যের বৈশিষ্ট্য কোনগুলো। তো দেখা যাক কর্মবাচ্যের বৈশিষ্ট্যগুলো। এবার আমরা দেখব কর্মবাচ্যের বৈশিষ্ট্যগুলি, মানে কর্মবাচ্যের যে গঠনগত বৈশিষ্ট্য, সেগুলো আমরা এক একটা বৈশিষ্ট্য আলোচনা করে উদাহরণের সঙ্গে সংযোগ করে দেখব যে বৈশিষ্ট্যের সাথে উদাহরণের কিভাবে সংযোগ সাধিত হচ্ছে। তো প্রথম বৈশিষ্ট্য আমরা দেখি যে কর্মবাচ্যের বৈশিষ্ট্য হচ্ছে গঠনগত যে বৈশিষ্ট্য, তার প্রথম বৈশিষ্ট্য বলছে কি, যে অকর্ম ক্রিয়ার কর্ম নেই। আমরা জানি আগেই কর্মবাচ্যের সম্পর্কে প্রথম আলোচনায় কিছুক্ষণ আগেই আমরা বলেছি যে কর্মবাচ্য করতে গেলে অবশ্যই একটা কর্ম থাকতে হবে বাক্যের মধ্যে। যদি দেখা যায় যে বাক্যের মধ্যে কোথাও কর্ম নেই, তাহলে সেখানে কখনোই কর্মবাচ্যে পরিবর্তন করা সম্ভব নয়। কারণ কর্মবাচ্য করতে গেলে তো কর্মের প্রয়োজন, কর্মই যদি না থাকে তাহলে কর্মবাচ্য আমরা কি করে করবো, তাই না? তো সুতরাং অকর্মক্রিয়ার কর্ম নেই, অর্থাৎ অকর্মক্রিয়া, যেখানে অকর্মক মানেই তো কর্ম নেই, তো যে ক্রিয়ার কর্ম নেই তাকে অকর্মক্রিয়া বলে, এবং যে ক্রিয়ার কর্ম নেই সেটা যদি অকর্মক্রিয়া হয় তাহলে সেই ক্রিয়ার কখনোই কর্মবাচ্যে পরিবর্তন করা সম্ভব না। তাই অকর্মক্রিয়ার কর্ম নেই, তাই অকর্মক্রিয়ার কর্মবাচ্য হয় না। কারণ যে ক্রিয়ার কর্ম নেই তাকে তো বলছে অকর্মক্রিয়া, আর কর্ম না থাকলে তো কর্মবাচ্য হয় না। সুতরাং অকর্মক্রিয়ার কর্মবাচ্য হয় না। কিন্তু সবসময় তাহলে কোন কোন ক্রিয়া কর্মবাচ্য হয়? এই সকর্ম ক্রিয়া আর দ্বিকর্ম ক্রিয়া, এই দুটি ক্রিয়ার কর্মবাচ্য হয়। কোন কোন ক্রিয়া কর্মবাচ্য হয়? সকর্ম ক্রিয়া ও দ্বিকর্ম ক্রিয়ার কর্মবাচ্য হয়। সকর্ম ক্রিয়া কাকে বলছি? যে ক্রিয়ার কর্ম রয়েছে তাকে বলে সকর্ম ক্রিয়া, আর যে ক্রিয়ার দুটো কর্ম রয়েছে তাকে বলছি দ্বিকর্ম ক্রিয়া। এবার আমরা উদাহরণের সঙ্গে দেখব একটু, যে উদাহরণের সঙ্গে যদি আমরা দেখি, এই বিমল সকালে পড়ে, এই একটা বাক্য রয়েছে, বিমল সকালে পড়ে। এই বিমল সকালে পড়ে, কি পড়ে? ক্রিয়াপদকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, যদি কোনো উত্তর না আসে তাহলে সেটা কর্ম নেই। তাই পড়ে কে যদি কি পড়ে, কাকে পড়ে, এই দুটো প্রশ্নেরই কিন্তু আমরা কোনো উত্তর পাচ্ছি না। তার মানে এই ক্রিয়ার কর্ম নেই। তার মানে এটা হচ্ছে কি? অকর্মক্রিয়া। এটা হচ্ছে অকর্মক্রিয়া। এই ক্রিয়ার কর্ম নেই, বাক্যের মধ্যে যেটা রয়েছে কর্ম যেহেতু নেই, এটা হচ্ছে অকর্মক্রিয়া। তার মানে এটা কখনই কর্তৃবাচ্যে কর্মবাচ্যে করা সম্ভব না। কেননা যে যদি কর্মই না থাকে তাহলে তার কর্মবাচ্যে পরিবর্তন করা সম্ভব না। যেহেতু এই ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পায়নি, তার মানে এই ক্রিয়ার কর্ম নেই। তার মানে এটা হচ্ছে অকর্মক্রিয়া। আর অকর্মক্রিয়ার কর্ম বাচ্য হয় না, কারণ কর্ম ছাড়া কখনো বাচ্য হয় না। আর যেহেতু অকর্মক্রিয়ার কর্ম থাকে না, সেই কারণে এটা কর্মবাচ্য হয় না। ওই যে বলছে অকর্মক্রিয়ার কর্মবাচ্য হয় না। কি বলছে? সকর্মক ও দ্বিকর্ম ক্রিয়ার কর্মবাচ্য হয়। সকর্মক কি? এই বিমল বই পড়ে। কি পড়ে? ক্রিয়াপদকে প্রশ্ন করলাম কি পড়ে, না বই পড়ে। ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর আসে তাহলে কর্ম। তার মানে এটা হচ্ছে সকর্মক। যে ক্রিয়ার, এটা তো ক্রিয়া, পড়ে ক্রিয়াকে প্রশ্ন করলাম, যদি উত্তর আসে তার মানে ক্রিয়ার কর্ম রয়েছে। আর যেহেতু এই ক্রিয়ার কর্ম রয়েছে, এই ক্রিয়ার কর্ম রয়েছে, তার মানে এটা হচ্ছে সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া বলছে সকর্মক ক্রিয়া, তার মানে এটা হচ্ছে কর্মবাচ্য করা সম্ভব। সকর্মক ক্রিয়ার কর্মবাচ্য হয়। একরকম ভাবে বিমল ভাত খায়, এটাও কিন্তু কি খায়? ভাত খায়।
এটাও একটা কর্ম। ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করে কর্ম আসছে, তার মানে এটাও একটা সকর্মক ক্রিয়া। আর দুটি কর্ম যেখানে থাকে সেটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। এই মায়ের দ্বারা প্রভাত দেওয়া হচ্ছে, এটা যদি ক্রিয়া হয়, কি দেওয়া হচ্ছে? ভাত। কাকে দেওয়া হচ্ছে? প্রভাতকে। এই দুটো কর্ম আছে, এই একটা কর্ম, কর্ম 1, কর্ম 2, এই দুটো কর্ম বলে এটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। দুটোকে বলা হচ্ছে যে ক্রিয়ার বাক্যের মধ্যে যে ক্রিয়ার দুটো কর্ম তাকে বলছে দ্বিকর্মক ক্রিয়া। তাহলে এই দ্বিকর্মক ক্রিয়ার এটাকে কর্মবাচ্য করা যায়, আর সকর্মক ক্রিয়ার কর্মবাচ্য করা যায়, কিন্তু অকর্মক ক্রিয়ার কর্মবাচ্য করা যায় না। এখানে কি বলছে? অকর্মক ক্রিয়ার কর্মবাচ্য হয় না, কারণ অকর্মক মানে তো কর্ম নেই, তাহলে এটা কর্মবাচ্য হয় না। সকর্মক ক্রিয়ার অধিকর্মক, এই সকর্মক মানে এটা কর্ম, এই ক্রিয়ার কর্ম রয়েছে মানে এটা সকর্মক, এই ক্রিয়ার কর্ম রয়েছে মানে এটা সকর্মক। এই সকর্মক ক্রিয়ার কর্মবাচ্য হয়। আর যে ক্রিয়ার দুটো কর্ম আছে, কর্ম 1, কর্ম 2, ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর আসে, তাহলে দুটো কর্ম আছে, এই দুটো কর্ম মানে দ্বিকর্মক, তাহলে দ্বিকর্ম ক্রিয়ারও কর্মবাচ্য হয়। এবারে আমরা দেখব দ্বিতীয় যে বৈশিষ্ট্য রয়েছে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলছে? যে কর্মবাচ্যে কর্মপদটি সাধারণত শূন্য বিভক্তি হয়, তবে কর্মপদটি যদি দ্বিকর্মক হয় তখন সেক্ষেত্রে গৌণ কর্মে কে বিভক্তি হয়। তা আগের আলোচনায় আমরা দেখেছি মুখ্য কর্ম গৌণ কর্ম কাকে বলে। এবার আমরা উদাহরণের সঙ্গে কানেক্ট করব। যদি একটা কর্ম থাকে, সকর্মক ক্রিয়া, বিমল বই পড়ে, বিমল ভাত খায়, এগুলো তো সবই কর্ম রয়েছে। এবার বেশিরভাগ ক্ষেত্রে কর্মপদটি শূন্য, কারণ বইয়ের মূল শব্দ, বিভক্তি চেনার উপায় হচ্ছে বইয়ের যদি কোনো মূল শব্দের সঙ্গে কোনো কিছু কানেক্টেড থাকে, মূল শব্দটাকে বের করে নিলে যেটা পড়ে থাকে সেটা বিভক্তি। তা বইয়ের মূল শব্দ তো বই, তার মানে এর সঙ্গে কোনো বিভক্তি পড়ে নেই, তার মানে এটা হচ্ছে শূন্য বিভক্তি। ভাতের মূল শব্দ ভাত, যদি ভাতটাকে বের করে নিই আর কোনো বিভক্তি পড়ে নেই, তার মানে এটাও শূন্য বিভক্তি। তো বেশিরভাগ ক্ষেত্রে কর্মপদই সাধারণত এটা এই শূন্য বিভক্তি হয়, পদ শূন্য বিভক্তি হয়। কিন্তু তবে কর্মপদটা যদি দ্বিকর্মক হয়, মানে দুটো কর্ম থাকে, সেই ক্ষেত্রে কি হবে? ওই গৌণ কর্মে কে বিভক্তি হয়। এবার গৌণ কর্ম কোনটা বুঝবো? যে ক্রিয়ার দুটো কর্ম থাকবে, এবং দুটো কর্ম কি করে বুঝবো? ক্রিয়াপদকে যদি কি দিয়ে প্রশ্ন করি উত্তর আসে কর্ম, ক্রিয়াপদকে যদি কাকে দিয়ে প্রশ্ন করি যদি উত্তর আসে সেটাও কর্ম। এবার দুটো কর্ম বলছে, এবার দুটো কর্মের ক্ষেত্রে বলছি, তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলাম, দুটো কর্ম এলো। এবার দুটোর মধ্যে মুখ্য কোনটা গৌণ কর্ম কোনটা বুঝবো। এর আগে আলোচনা করেছি যে প্রাণীবাচক মানে হচ্ছে গৌণ কর্ম, আর অপ্রাণীবাচক যার প্রাণ নেই সেটা হচ্ছে মুখ্য কর্ম। তা প্রাণীবাচক এখানে আছে প্রভাত, এর প্রাণ রয়েছে মানে প্রাণীবাচক, মানে এটা হচ্ছে গৌণ কর্ম। বলছে গৌণ কর্মের সাথে বেশিরভাগ ক্ষেত্রে কে হয়, তো এখানে কে হয়েছে, এখানে কে বিভক্তি যুক্ত হয়েছে। আর বাকি তো মুখ্য কর্মের ক্ষেত্রে অপ্রাণীবাচক, সেখানে কিন্তু শূন্য বিভক্তি হয়। তাহলে কি বলছে? কর্মপদটি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে শূন্য বিভক্তি, এটা শূন্য বিভক্তি, এটা শূন্য বিভক্তি কর্মপদ, এটাও শূন্য বিভক্তি। কিন্তু দ্বিকর্মক ক্রিয়ার ক্ষেত্রে যেখানে সেখানে গৌণ কর্ম যেটা আছে সেখানে কে বিভক্তি যুক্ত হয়। এটা গেল কর্মবাচ্যের বৈশিষ্ট্য, দুটো বৈশিষ্ট্য। এরপর আমরা দেখব পরবর্তী বৈশিষ্ট্যগুলো। এরপর আমরা দেখব কর্মবাচ্যের যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করছিলাম, কর্মবাচ্যের বৈশিষ্ট্যের পরবর্তী যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে কর্তৃবাচ্যের কর্তা কর্মবাচ্যে অনুক্ত কর্তা হয়ে পড়ে। কর্মবাচ্যে তাদের সঙ্গে সম্বন্ধ পদের র বা এর বিভক্তি হয়, আর দ্বারা দিয়ে কর্তৃক ব্যবহৃত হয়। তো কর্তৃবাচ্যের অনুক্ত কর্তা কাকে বলছে? কর্মবাচ্য এবং ভাববাচ্যে যখন কর্তা প্রধান হিসেবে থাকে না, তখন তাকে বলা হচ্ছে অনুক্ত কর্তা। ও আঁকতে পারে না, আর ওর সাথে এই র বা এর সম্বন্ধ পদের মতো যখন কোনো পদের সাথে র বা এর যুক্ত হয়, এই র বা এর সম্বন্ধ হচ্ছে র বা এর সাধারণত সম্বন্ধ পদের বিভক্তি হচ্ছে র বা এর, যদি বিভক্তি যুক্ত হয় দ্বারা দিয়ে কর্তৃকের মধ্যে কোনো একটা বসে, তা ও হচ্ছে কর্তা, অনুক্ত কর্তা, এর সঙ্গে র বিভক্তি যুক্ত হয়েছে, ওর হয়ে গেছে ওর, আর এর সঙ্গে দ্বারা অনুসর্গ যোগ করেছে করে কি বলছে? কর্তৃবাচ্যের কর্তা
কর্মবাচ্য অনুক্ত কর্তা, এখানে এখানে যে কর্তা আছে সেটা অনুক্ত কর্তা, মানে তাকে প্রধান হিসেবে দেখানো হয়নি, সেই জন্য করে একটা অনুক্ত কর্তা পড়ে। এবং কর্মবাচ্য তাদের সঙ্গে যখন কর্মবাচ্য করছে তার সঙ্গে কি হচ্ছে, এই র বা এর বিভক্তি যুক্ত হচ্ছে আর দ্বারা দিয়ে যুক্ত হয়ে এটাকে কর্মবাচ্যে পরিণত করা হয়েছে। এটা গেল প্রথম বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য, চতুর্থ বলছে কর্মবাচ্যের যদি ক্রিয়া কর্তারূপী যদি কর্মের পুরুষ ও বচন অনুযায়ী, যদি পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ যেমন হয় সেগুলোর উপর বেস করে, বচন কেমন রয়েছে তার উপর বেস করে যদি এই কর্মবাচ্য গঠিত হয়, কেমন যে তোমাকে দিয়ে এই কাজ হবে না, এই দিয়ে, এখানে দিয়েটা যে যোগ করা হয়েছে, আর তোমার এই কে তোমার, এই দুটোর যেহেতু প্রভেদ রয়েছে গঠন ভেদে, সেই কারণে দিয়ে এখানে ব্যবহার করা হয়েছে, এখানে দ্বারা ব্যবহার করা হয়েছে, এখানে দ্বারা ব্যবহার করা হয়েছে, এখানে দিয়ে ব্যবহার করা হয়েছে, এখানে দ্বারা ব্যবহার করা হয়েছে। তোমাকে দিয়ে কাজ হবে না, তোমার দ্বারাই কাজ হবে না। এটা গেল। আজকে আমরা আলোচনা করলাম কর্মবাচ্য কাকে বলে, কর্মবাচ্য কিভাবে গঠিত হয়, কর্মবাচ্যর উদাহরণের সাহায্যে কর্মবাচ্যের যে গঠন, সেই গঠন প্রক্রিয়াটা আমরা দেখলাম। আর কর্মবাচ্যের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যের সঙ্গে উদাহরণের সংযোগ সাধন করে বৈশিষ্ট্যগুলো কেমন বৈশিষ্ট্য, গঠনগত যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা উদাহরণের সঙ্গে সংযোগ সাধন করে আমরা বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। তো আজকের কর্মবাচ্য সম্পর্কিত যে আলোচনা তা এখানে শেষ করছি। নমস্কার।